আসসালামু আলাইকুম। আমরা বর্তমানে ক্লাউড জুম অ্যাপ অনলাইন ক্লাসে লাইভ আছি। মালদার কচিকাঁচা মিশন উত্তর যদুপুর শাখার বালিকা বিভাগের দ্বাদশ শ্রেণীর সকল স্নেহের ছাত্রীবৃন্দ সহ সরাসরি রেকর্ডিং এ সহযোগিতা করছেন মিশনের সম্পাদক মহাশয় মাননীয় জনাব জামাল শেখ সাহেব। আমরা আজকে আমার বাংলা পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ থেকে একটি বিষয় আলোচনাতে যাচ্ছি। বিষয়টি হলো গাঢ় পাহাড়ের নিচে। তোমরা জানো এই গাঢ় পাহাড় যেখান থেকে নেয়া পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ আমার বাংলা, সাহিত্যিক সুভাষ মুখোপাধ্যায়ের লেখা, যা 1946 খ্রিস্টাব্দে দেবী প্রসাদ চট্টোপাধ্যায় এবং কামাক্ষী প্রসাদ চট্টোপাধ্যায় সম্পাদিত রং মশাল পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হতে থাকে। গ্রন্থাকারে এই আমার বাংলা গ্রন্থটি প্রকাশিত হয়েছিল 1961 খ্রিস্টাব্দের 1 জুন। আমাদের যে আজকের আলোচ্য বিষয় গাঢ় পাহাড়ের নিচে, চলো বোর্ডে দেখে নেওয়া যাক। গাঢ় পাহাড়ের নিচে, তোমরা দেখতে পাচ্ছ বোর্ডে লিখেছি গাঢ় পাহাড়ের নিচে। গাঢ় পাহাড়ের নিচে। এই গাঢ় পাহাড়ের নিচে নামটি কিন্তু লেখক সুভাষ মুখোপাধ্যায় যখন লিখেছিলেন এই নামটি কিন্তু তখন ছিল না। কি নাম ছিল? নাম ছিল গাঢ় হাজং এর দেশে। গাঢ় মানে গাঢ় পাহাড় অঞ্চলের অধিবাসী চাষী সম্প্রদায়, আর হাজং মানে হচ্ছে চাষের পোকা অর্থাৎ দক্ষ চাষী। এই বিষয়কে উপলক্ষ করে লেখক নাম দিয়েছিলেন গাঢ় হাজং এর দেশে। পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ দ্বারা নির্বাচিত আমার বাংলা যে পাঠ্য, যা আমাদের উচ্চ মাধ্যমিক সিলেবাসের অন্তর্ভুক্ত করা হয়েছে, সেখানে আমরা পাঠ্য হিসাবে পাচ্ছি গাঢ় পাহাড়ের নিচে। কি আছে এই গল্পটির মধ্যে? কি আছে? অসাধারণ একটি গল্প, সুভাষ মুখোপাধ্যায়ের অসাধারণ একটি গল্প গাঢ় পাহাড়ের নিচে। আমরা দেখতে পাবো এই গাঢ় পাহাড় বাংলাদেশের ময়মনসিংহ জেলা, বাংলাদেশের ময়মনসিংহ জেলা, ময়মনসিংহ জেলা। এই ময়মনসিংহ জেলার অন্তর্গত গাঢ় চাষীদের কে কেন্দ্র করে লেখা। 6 প্রকার চাষীদের নাম আমরা এই গল্পে পাবো। কি কি একটু দেখে নেওয়া যাক। আমরা পাবো গাঢ় চাষী, আমরা পাবো হাজং চাষী, আমরা পাবো ডালু চাষী, আমরা পাবো কোচ চাষী, আমরা পাবো বানাই চাষী, আমরা পাবো মারগান চাষী। এগুলো হচ্ছে চাষীদের নাম, অথচ নামটা হয়েছিল প্রথমে গাঢ় হাজং এর দেশে। আগেই বলেছি এই হাজং মানে হচ্ছে চাষের পোকা, দক্ষ চাষী, কিন্তু গল্পটার নাম হলো গাঢ় পাহাড়ের নিচে। লেখক বলছেন যে চৈত্র মাস বাংলা বছরের শেষ মাস, এই চৈত্র মাসে যদি ময়মনসিংহ জেলায় যাওয়া যায়, বর্তমান বাংলাদেশের ময়মনসিংহ জেলা, তদানীন্তন অবিভক্ত ভারতবর্ষ, ভারত তখনও স্বাধীন হয়নি, 1946-এর গল্পটি লেখা দেখতে পাচ্ছ তোমরা, ঠিক আছে? তো ময়মনসিংহ জেলার এই গাঢ় পাহাড়ের নিচে চাষীদের জীবন জীবিকা, চাষীদের কৃষি কাজ পদ্ধতি, চাষীদের বসবাসের বাসস্থান বিষয়ক আলোচনা, জমিদার কর্তৃক মহাজন কর্তৃক চাষীদের শোষণ, নিপীড়ন,
অত্যাচার, সঙ্গে চাষিদের বেঁচে থাকার জন্য মরণপণ লড়াই, তাকে কেন্দ্র করেই সুভাষ মুখোপাধ্যায়ের পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ আমার বাংলা বিরচিত গাঢ় পাহাড়ের নিচে পাঠ্য আজকে আমাদের আলোচ্য বিষয়। গল্পের শুরুতে বলা হয়েছে যে চৈত্র মাস, বাংলা মাসের চৈত্র মাস, গল্পের শুরুতেই বলা হয়েছে এই চৈত্র মাস। এই চৈত্র মাসে তোমরা যদি, লেখক পাঠকদের উদ্দেশ্যে বলছেন, তোমরা যদি গাঢ় পাহাড় অঞ্চলে যাও তাহলে দেখতে পাবে মাথাটা যদি উত্তর দিকে করে থাকো, উত্তর দিকে মুখ করে যদি দাঁড়াও, দেখতে পাবে আকাশে অনেক ধোঁয়ার মতন মেঘ পুঞ্জীভূত হয়েছে। দেখে মনে হবে কারা যেন আগুন লাগিয়ে দিয়েছে। পাহাড় ভেবে ভুল হতে পারে, কিন্তু এটা পাহাড় নয়। আমরা দেখতে পাবো এখানে চাষিদের পাহাড়ি বন জঙ্গলে লাগানো আগুনের ধোঁয়া। আমরা কিন্তু সেটাই সেখানে দেখতে পাবো। পরিষ্কার আমরা গল্পের মধ্যে যদি যাই, তোমাদের কাছে পাঠ্য বই থাকবে, সবারই কাছে পাঠ্য বই আছে। পাঠ্য বইয়ে তোমরা যদি শুরুতে দেখো তাহলে কিন্তু পরিষ্কার যে কথাটি আমরা বললাম সেটা তোমরা পাবে। লেখক সঙ্গে বলছেন যে এই গাঢ় পাহাড় অঞ্চলে এরা যে দক্ষ চাষি, ঠিক আছে, এরা সোনার বাংলায় সুজলা সুফলা শস্য শ্যামলা, সোনার বাংলায় সোনার ফসল ফলায়। তাহলে ফসল ফলাতে গেলে কি লাগে চলো একটু দেখে নেওয়া যাক, বোর্ডে চলি। কি লাগে একজন কৃষকের? কি লাগে? প্রথমে তো জমি লাগবে। জমি যদি না থাকে তাহলে চাষ করব কোথায়? জমির সঙ্গে আমাকে বলদ লাগবে জমি চাষের জন্য, বাহক, বাহন হিসাবে। হাল লাগবে, তাহলে হাল, বলদ, জমি, এ সমস্ত কৃষকের সম্বল। কিন্তু অদ্ভুত ভাবে গল্পে দেখবে চমৎকার যে গাঢ় চাষিদের জমি নেই, গাঢ় চাষিদের হাল বলদ নেই, গাঢ় চাষিদের লাঙ্গল জোয়াল নেই। ওরে বাবা, যা চাষবাসের একান্ত উপকরণ তা যদি নাই থাকে তাহলে চাষবাস হবে কি করে? ইম্পর্টেন্ট একটা লাইন আছে গল্পে, তবু তারা ফসল ফলায়। লাইনটা দেখে নাও একবার, তবু তারা ফসল ফলায়, এরকম একটা লাইন পাবে তোমরা গল্পের মধ্যে, তবু তারা ফসল ফলায়। খুব ইম্পর্টেন্ট লাইন আছে একটা গল্পে, তবু তারা ফসল ফলায়। গল্পের মধ্যে দেখা যাবে তবু তারা ফসল ফলায়। তাহলে এই লাইনটার মানেটা কি? যে আমার চাষবাস করতে গেলে কৃষকের জমি লাগবে, হাল বলদ লাগবে, না নেই, তবু তারা ফসল ফলায়। তাহলে গাঢ় চাষিদের চাষবাস পদ্ধতিটা আমাদের কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ জমি নাই, হাল বলদ নাই, লাঙ্গল নাই, দারুণ চাষ হচ্ছে কি করে? কৌতূহল যাচ্ছে, চলো দেখে নেওয়া যাক। গাঢ় চাষিরা ওই বছরের, বাংলা বছরের শেষ মাস চৈত্র মাসের দিকে, প্রকৃতি যখন রুক্ষ থাকে, প্রকৃতি যখন রুক্ষ থাকে, প্রকৃতি যখন সূক্ষ্ম, গাছপালা শুকিয়ে গেছে, ঠিক সেই সময় আমরা লক্ষ্য করব ঝোপঝাড়ে, গাছপালার ঝোপে ঝাড়ে আগুন লাগিয়ে দেয়া হলো। যে আগুন জ্বলছে, দাউ দাউ করে আগুন জ্বলছে, আগুনের লেলিহান শিখা উঠছে, সেই আগুনের ধোঁয়া আকাশে দেখা গেছিল, যাকে ভুল করে লেখক বলছে গাঢ় পাহাড়ে মেঘ দেখা যায়। লেখক একটা দারুণ লাইন এখানে তুলে ধরেছেন, বলছেন এই আগুন জ্বলা প্রসঙ্গে বলছেন আরেকটি ইম্পর্টেন্ট লাইন, যেন রাবণের চিতা জ্বলছে তো জ্বলছেই। একটা ইম্পর্টেন্ট লাইন বলছে, যেন রাবণের চিতা জ্বলছে তো জ্বলছেই, এরকম একটা লাইন তোমরা গল্পে পাবে, যেন রাবণের চিতা জ্বলছে তো জ্বলছেই, জ্বলছে তো জ্বলছেই, এরকম একটা লাইন পাবে গল্পে, জ্বলছে তো জ্বলছেই। তাহলে গাঢ় চাষিরা গাছপালায় আগুন লাগিয়ে দিল,
গাছপালার শুকনো পাতাগুলো পুড়ে গেল, তার ছাইটা পাহাড়ি অঞ্চল, ঠিক ঢাল, সেখানে পাথর, সেই পাথরের উপর একটা পুরো আস্তরণ হিসাবে পড়লো। তারপরে কৃষকেরা তার কয়েকদিনের মধ্যে সেখানে ধান তামাক, গল্পে উল্লেখ আছে ধান তামাক, তার বীজ ছড়িয়ে দিল। কয়েকদিনের মধ্যে সবুজের সমারোহ দেখা যাচ্ছে। লেখক বলেছেন যেদিকে তাকাই নীল সমুদ্র, যেদিকে তাকাই নীল সমুদ্র। অদ্ভুত ভাবে লেখক কিন্তু আমাদের এটা বলেন, যেদিকে তাকাই নীল সমুদ্র। লেখক সুভাষ মুখোপাধ্যায় নীল সমুদ্র বলতে বুঝালেন সবুজ ধান, আর সবুজ ধানে বাতাস এসে ঢেউ খেলা দিচ্ছে। তাহলে এইভাবে দুলছে ধানটা, এইভাবে ধানটা দুলে দুলেই চলেছে। সমুদ্রের জল যেমন ঢেউ খেলে যায়, ঠিক ঢেউ খেলে যায়, ঠিক এইভাবে ঢেউ খেলে চলে যাচ্ছে। এইটাকে বলেছে সবুজ নদীর নীল জলের ঢেউ। সবুজ ধান খেতে নীল জলের ঢেউ লেখক তুলনা করলেন। আমি আরেকটা লাইন এখানে তুলে ধরেছি, যেন রাবণের চিতা জ্বলছে তো জ্বলছেই। তোমরা সবাই জানো রাবণ চরিত্র। পঞ্চবটী বন থেকে সীতা হরণের ফলে তার কি দশা হয়েছিল, তার ফলে রাবণ যখন মারা গেলেন, কিভাবে মারা গেলেন আমি বলতে চাই না, তোমরা জানো এই গল্পে, আমার সেটা পাঠ্যও নয়। তো রাবণের চিতা জ্বলছে তো জ্বলছে। কেউ যদি মারা যায়, শ্মশানে তাকে দাহ করা হয় হিন্দু ধর্ম মতে। তারপরে সেই চিতা ভস্যে জল দিয়ে নিভানো হয়। তারপরে যা যা থাকে ধর্ম মতে, আমি সেটা আলোচনাতে যাচ্ছি না। ঠিক এখানে রাবণের চিতা জ্বলছে তো জ্বলছেই। কেন রাবণের চিতা কেউ নেভানোর চেষ্টা করলো না? আমরা গল্পে দেখব যে এই রাবণের চিতা কেউ নেভানোর চেষ্টা করেনি। কেন? কথিত আছে এই রাবণ হলো অশুভ শক্তির প্রতীক। তাহলে অশুভ শক্তির প্রতীক বিনাশ, অশুভ শক্তির বিনাশ, এই বিনাশের প্রয়োজন ছিল, অশুভ শক্তির ধ্বংসের প্রয়োজন ছিল। তাই কেউ এই অশুভ শক্তি রাবণের চিতা জ্বলার সময় আগুন দিয়ে, সেই চিতাভস্যের আগুন জল দিয়ে নিভিয়ে দেয়নি। কারণ রাবণ একজন অশুভ শক্তি, সেই অশুভ শক্তির পরাজয়ের দরকার। ঠিক এখানে রাবণের চিতা প্রসঙ্গ কেন লেখক এনেছেন? রাবণের চিতা যেমন কেউ নেভানোর চেষ্টা করেনি, নিজে নিজেই চলেছে, ঠিক গাঢ় পাহাড় অঞ্চলে গাঢ় চাষিরা যে গাছপালাগুলোতে আগুন লাগিয়ে দিয়েছিল, তারাও কেউ নেভানোর চেষ্টা করেনি। নিজে জ্বলে শেষ যখন ছাই ভস্য হয়ে গেছে, সেই ছাইগুলো যখন পাথরের উপর পুরো আস্তরণ হিসাবে পড়েছে, তারপরে গাঢ় চাষিরা তার উপর ধান আর তামাকের বীজ রোপণ করেছে, ছড়িয়ে দিয়ে, তারপরে সবুজের সমারোহ। তাহলে এটা হলো চাষ, তাহলে এটা হলো চাষবাস পদ্ধতি। দেখো জমি নেই, হাল বলদ নেই, নাঙ্গল নেই, চাষ হচ্ছে, তাহলে এটা হলো চাষবাস পদ্ধতি। তাহলে আমরা গাঢ় চাষীদের চাষবাস পদ্ধতিটা কিন্তু জেনে গেলাম। তোমরা ভালো করে শুনলে এই চাষবাস পদ্ধতি। এই গাঢ় পাহাড় অঞ্চলের পাশ দিয়ে একটি জায়গা আছে, তার নাম হচ্ছে সুসং পরগনা। আমরা দেখব সুসং পরগনা আছে, এই সুসং পরগনার পাশ দিয়েই একটা নদী বয়ে যাবে। নদীটির নাম হচ্ছে সোমেশ্বরী নদী। তাহলে কি বললাম? এই গাঢ় পাহাড় অঞ্চলের পাশেই যে সুসং পরগনা, ঠিক আছে, এই সুসং পরগনা এখানে আমরা দেখতে পাবো তার পাশ দিয়ে একটি নদী বয়ে গেছে। নদীটির নাম হচ্ছে সোমেশ্বরী নদী। এই নদীর প্রসঙ্গ এখানে আসবে। নদীর নাম তাহলে কি বললাম? সোমেশ্বরী নদী। মনে রাখবে, এই কথাগুলোকে মনে রাখবে, সোমেশ্বরী নদী। তাহলে আমরা এখানে দেখতে পাবো সোমেশ্বরী নদী। এই নদীর প্রসঙ্গ আসবে এখানে, সোমেশ্বরী নদী। এই নদীটার প্রসঙ্গ বলা হয়েছে, দুটো ইম্পর্টেন্ট লাইন এখানে আছে। বলছে এই নদীতে জল খুব কম, মনে হচ্ছে হেঁটেই পার হয়ে যাওয়া যাবে, ঠিক আছে।
মনে হচ্ছে হেঁটেই পার হয়ে যাওয়া যাবে, কোনো নৌকার প্রয়োজন হবে না। যেহেতু নৌকার প্রয়োজন হবে না, আমরা দেখব এই গল্পে যখন নৌকা পার হয়ে মানুষ হেঁটে পার হয়ে যাবে, হেঁটে যখন মানুষ পার হয়ে যাচ্ছে, আমরা দেখব যে মানুষ যেই নদীতে পা দিয়েছে এত ঠান্ডা, পা মনে হচ্ছে কুমিরে টেনে নিয়ে যাচ্ছে। একটা লাইন আছে, মানে যে নদীতে পা দিয়েছি পা যেন কুমিরে টেনে নিয়ে চলে যাচ্ছে। এই প্রসঙ্গটা একটু আলোচনা করি। কুমিরে পা টেনে নিয়ে যায়নি, পাহাড়ে ঝর্ণার জলে পুষ্ট নদী সোমেশ্বরী, তার এতটাই ঠান্ডা, এতটাই তীব্র ঠান্ডা, নদীতে পা দেয়া মানে হচ্ছে পা কেটে যাচ্ছে। এটাকে কুমিরের দাঁতের কামড়ের সঙ্গে তুলনা করা। নদীটা স্রোত, সেটা মানুষকে টেনে নিয়ে যায়, ঠিক কুমির। তাহলে ঠান্ডাটা হচ্ছে কুমিরের দাঁতের কামড়, ঠান্ডাটা হচ্ছে কুমিরের দাঁতের কামড়, আর স্রোতটা হচ্ছে কুমিরে টেনে যাওয়া। এরকম উপমা এখানে দেওয়া হয়েছে, এখানে এরকম দুটো উপমা দেওয়া হয়েছে। ঠিক আছে, এই উপমা দুটো আমরা পাচ্ছি। তো আমাদের যে আমাদের নৌকার মাঝি বলছে, আমরা পায়ে হেঁটে যাওয়ার থেকে, আমরা পায়ে হেঁটে যাওয়ার থেকে নৌকা করেই পার হয়ে যাব। কেন? তাহলে বিপদ থেকে অনেকটা বাঁচবো। একটা গল্প আছে এখানে, আর এই যে ফেরিঘাটের মালিক মনিক, তারা সব বিহারি, তারা তোমাদের সঙ্গে গল্প জুড়বে। এই নাবিকেরা, ঠিক তুমি নদী পার হয়ে গেলে যে হাঁটা পথ সুষম পরগনা যেতে, বলছে হেঁটে যাওয়া ভালো, গাড়িতে না যাওয়াই ভালো, চড়াই উতরাই রাস্তা, পাহাড়ি রাস্তা। এই যে গল্পের মধ্যে আমরা গারো পাহাড় অঞ্চলটা দেখতে পাবো। এখানে যে গারো আর হাজং, ডালু, কচ, বানাই, মারগান, এই যে চাষিদের পাবো, এই চাষিদের মধ্যে হাজং ডালু চাষিদের প্রভাবটা বেশি। কিন্তু একটা লাইন আছে, ইম্পর্টেন্ট লাইন, শুনলে তোমাদের হাসি পাবে। কি লাইনটা বললাম? শুনলে তোমাদের হাসি পাবে, এরকম একটা লাইন আছে, বলছে শুনলে হাসি পাবে। এই লাইনটা একটু আলোচনা করে নেই। শুনলে হাসি পাবে, শুনলে হাসি পাবে। প্রথমে শুনলে হাসি পাবে বা শুনলে হাসি পাবে, প্রথমে কথাটা লাগানো আছে, প্রথমে শুনলে হাসি পাবে বা হাসি পাবে, এরকম একটা লাইন এখানে আছে। কি হাসি পাবে? হাসিটা পাবে এটা যে তাদের ভাষা, তাদের ভাষার কথা এখানে বলা হয়েছে, যে ভাষাগুলো তারা বুড়ো হয়ে গেছে, আমাদের কাকার বয়সী, আমাদের বাবার বয়সী বয়স হয়েছে, কাকার বয়সী, বাবার বয়সী বয়স, ঠিক আছে, অথচ আমাদের শুনলে হাসি পাচ্ছে। ঠিক আছে, কি হাসি পাচ্ছে? তাদের ভাষা। তাদের ভাষা কিরকম আমরা এবার একটু দেখে নেই, একটু আলোচনা করে নেই। তাদের ভাষা কিরকম গল্পে বলা হচ্ছে, তাদের ভাষা সম্বন্ধে গল্পে বলা হচ্ছে, কি বলা হচ্ছে? যে তারা তো আর ড, এই যে দুটো বর্ণ গল্পে আছে, তো আর ড, এই দুটো বর্ণ গল্পের মধ্যে, তো আর ড, এই যে দুটো বর্ণ আছে, এই বর্ণের উচ্চারণ প্রসঙ্গ তুলে ধরা হয়েছে। তো আর ড, একটা ট আর একটা হচ্ছে ড। এই তকে তারা টয়ের মতন উচ্চারণ করে, আর ডকে তারা দয়ের মতন উচ্চারণ করে। ঠিক আছে, টকে তারা তয়ের মতন উচ্চারণ করছে, আর ডকে তারা দয়ের মতন উচ্চারণ করছে। তাই তারা যদি ভাত বলতে যায়, ত উচ্চারণ করছে ভাট, ট
উচ্চারণ করতে যায় দুধ হয়ে ওঠে ডুড। তো লেখক মজা করে বলছেন যে তোমার বাবার বয়সী, তোমার কাকার বয়সী একটি মানুষ যদি ভাতকে ভাত আর দুধকে ডুড বলে, তোমার হাসি পাবে। এরপরে আমরা গল্পে আসছি। এই গল্পের যেটা মূল আলোচনা, সেই চাষিদের জীবন জীবিকা। বলছি এই চাষিরা সারা বছর পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলে যারা আমাদের মুখে দুবেলা দুমুঠো অন্ন তুলে দিচ্ছে, তাদের জীবন ও জীবিকার ইতিহাস কিভাবে লেখক তুলে ধরলেন। বলছে মনের আনন্দে তারা ফসল ফলায়। ফসল ফলানোর সময় তারা মনের আনন্দে ছেলে মেয়ে বুড়ো সবাই মিলে গান গায়, ফসল লাগানো হয়। ফসল যখন কাটার সময় হয়ে যায়, তারা কিন্তু ছেলে বুড়ো সবাই মিলে আনন্দে ফসলও কাটে। ফসল কেটে এনে তারা নিজেদের খামারে তুলে, নিজেদের খামারে ফসল তুলে ধান ঝাড়াই মাড়াই করে। ধান ঝাড়াই মাড়াই করবার পর তারা মনের আনন্দে যখন ধানটা বাড়ি নিয়ে যাবে আর ভাবে যে এবার বুঝি আমাদের দুঃখ মোচন হলো, আর দুঃখ নেই, তখনই বিপদটা ঘনিয়ে আসে। কি বিপদ? একটা শনি গ্রহ, একটা দুষ্ট শনি গ্রহ তার পিছন ছাড়ে না তাদের। কি এই দুষ্ট শনি গ্রহ? কৃষকদের উপর জমিদার বা মহাজন কর্তৃক শোষণ। মহাজনের পেয়াদা, মহাজনের পাইক পরকন্দাজ লম্বা লাঠি হাতে খুর বাজানো নাগরা জুতা পরে খট খটামট শব্দে এসে হাজির হয় চাষিদের বাড়িতে। ভয় পায় যায় বাচ্চা শিশুরা যারা মায়ের কোলে, যে সমস্ত শিশুরা ঘুমায় না, যে সমস্ত শিশুরা চঞ্চল, এই চঞ্চল শিশুদের মায়েরা ঘুমানোর জন্য এরকম পেয়াদার ভয়ঙ্কর গল্প শোনান। বাস্তবে আজকে সেই পেয়াদা হাজির হচ্ছে কৃষকদের বাড়িতে। তখন সেই বাড়িতে যে সমস্ত বয়স্ক বৃদ্ধা মা থাকেন, বাবা থাকেন, এরা সাপ মুন্নি অভিশাপ দিতে থাকেন জমিদারদের, এদের পতন কেন হয় না, এদের মৃত্যু কেন হয় না। এরা এসে সুদের সুদ, তথ্য সুদ, চক্রবৃদ্ধি হারে সুদ, এভাবে সুদ কষতে কষতে যা হিসাবটা দেন, সমস্ত ধান কিন্তু কৃষকদের জমিদারের হাতে হস্তান্তর করতে হয়। কিছু পাওনা কিন্তু থাকে না কৃষকদের। তাহলে কৃষকদের যা অবস্থা তাই। আমরা যেখানে ছিলাম, যে অন্ধকারে ছিলাম, যে তিমিরে ছিলাম, সেখানেই থাকছি। আবার ঋণ, আবার ধার দেওয়ার জন্য কৃষকেরা মুক্ত হস্তে হাজির। কিন্তু নেওয়ার সময় সুদের সুদ, তথ্য সুদ, চক্রবৃদ্ধি হারের সুদ এভাবে আদায় করতে করতে কৃষককে সর্বশান্ত করা না অবধি এদের জ্বালা জুড়ায় না। এই গল্পের সব থেকে মূল্যবান যে পয়েন্ট, সেটা আমরা এবার আলোচনা করছি। আমরা ছাতির বদলে হাতি গল্পে একটি প্রথা দেখে এসেছি। কি প্রথা ছিল বলতে পারবে? নানকার প্রথা। নানকার প্রথা। নানকার প্রথা। কি প্রথা বললে? নানকার প্রথা। একদম ঠিক। ছাতির বদলে হাতি গল্পে পড়েছো নানকার প্রথা। আর এখানে পাবে হাতি বেগার প্রথা। এখানে পাবে হাতি বেগার প্রথা। দুটোর ঘটনাটা কিন্তু একই। যে কোনো উপায়ে মহাজন কর্তৃক জমিদারের শোষণ, জমিদার কর্তৃক বা মহাজন কর্তৃক কৃষকদেরকে শোষণ, পীড়ন, অত্যাচার। নানকার প্রথা আর হাতি বেগার প্রথা, প্রথা দুটো আলাদা, কিন্তু উদ্দেশ্য যেটা ছিল জমিদারের বা মহাজন, উদ্দেশ্যটা সিমিলার আছে, মিল আছে। কি একটু দেখে নেওয়া যাক। দেখো দুটো কথা এখানে আছে। একটি কথা হচ্ছে হাতি, সঙ্গে একটি কথা হচ্ছে বেগার, সঙ্গে আরেকটি কথা হচ্ছে প্রথা। হাতি মানে বুঝতেই পারছো, সঙ্গে বেগার
আর সঙ্গে প্রথা। তাহলে বেগার মানে আমরা যদি অর্থটা জানতে পারি তাহলে আরো আমার পরিষ্কার হয়ে যাবে। বেগার মানে বিনা পয়সায় খাটিয়ে নেয়া, এটাকে বলে বেগার। গ্রামের দিকে প্রচলিত একটি শব্দ বেগার খাটা, মানে বিনা পয়সায় খাটা। আর হাতি আর সঙ্গে প্রথা মানে পদ্ধতি। তাহলে এইবার গল্পটাতে আসি। জমিদারদের খুব ইচ্ছে, জমিদারদের খুব আহ্লাদ, শখ হাতি ধরতে হবে, হাতি। তাহলে যে বনে বা যে জঙ্গলে হাতি আছে সেই বন বা সেই জঙ্গলটার, সেই বন বা জঙ্গল, সেই বন বা জঙ্গলের, ঠিক আছে, চারিদিকে পার্শ্ববর্তী যে অঞ্চল, পার্শ্ববর্তী যে এলাকা, এই পার্শ্ববর্তী এলাকা বা পার্শ্ববর্তী জায়গা থেকে কি করা হয়, আবাল বৃদ্ধ বনিতা যত মানুষ আছেন সবাইকে ওই হাতি আছে ওই বন বা ওই জঙ্গলটাকে চারিদিক থেকে ঘিরে ধরতে হয়। ঠিক আছে, ঘিরে ধরতে হয়। ফোন করো, এখানে রেকর্ড, এখানে নাম্বার আছে, সেখানে ঘিরে ধরতে হয়। এবং আমরা দেখব ওই বনের মধ্যে হাতির সঙ্গে বিভিন্ন ভয়ানক জন্তু আরো থাকে, বাঘ, সিংহ, সাপ, গন্ডার, বিষাক্ত জন্তু থাকতেই পারে। এই বিষাক্ত জন্তুরা কি করে, ছোটাছুটি করে। এদের হাতে আবাল বৃদ্ধ বনিতা ছোট থেকে বড় সবাই কেউ না কেউ মারা যেতে পারে, মরে যাক, কোনো কিছু আসে না। কিন্তু জমিদার কি করবেন, যে জঙ্গলে হাতি আছে তার পাশে উঁচু পাহাড়ে তার জন্য মাচা তৈরি করতে হবে বা টং তৈরি করতে হবে, যেটা তোমরা ক্লাস 10 সিন্ধু তীরে কবিতায় পড়েছো। ঠিক আছে, টঙ্গি বা মাচা। সেখানে জমিদার থাকবেন, জমিদারের খাবার থাকবে, সঙ্গে জমিদারের সৈন্যবাহিনী থাকবে, তার পল্টন থাকবে, চুন থেকে পান থেকে চুন খসলে রক্ষে নেই। আর ভয়ঙ্কর একটা পদ্ধতির মুখে খাওয়ার ছেড়ে দাও, ঘুম ছেড়ে দাও, দিনের পর দিন, রাতের পর রাত সেই জঙ্গলটাকে বেড় দিয়ে রাখতে হবে, অর্থাৎ ঘিরে রাখতে হবে যতক্ষণ না হাতি ধরা যায়। এই হাতি ধরতে গিয়ে আমরা দেখব একাধিক কৃষক প্রজা, ছেলে মেয়ে আবাল বৃদ্ধ বনিতা, কারো না কারো মৃত্যু হয়েছে। কৃষকের কিছু, জমিদারদের কিছু আসে যায় না, মহাজনদের কিছু আসে যায় না। এইরকম একটা কঠিন, এরকম একটা পৈশাচিক প্রথার নাম হলো হাতি বেগার প্রথা। তোমরা এই গল্পেই পড়েছো যে যখন পাহাড়ি অঞ্চলের জঙ্গলে আগুন লাগিয়ে দেয়া হলো, তার ফলে জঙ্গল পুড়ে ছাই হলে ছাইয়ের উপর আস্তরণ বা পলাস্তরা যখন পড়লো পাথরের উপর, তারপরে কি হলো, কৃষকদের জমিতে চাষবাসের পদ্ধতিটা শুরু হলো। এখানে আমরা দেখতে পাবো ঘটনাতে যখন তারা আগুন লাগিয়ে দিয়েছিল ওই জঙ্গলে, তখন অনেক পশু মারা গেছিল। তখন ওই পশুগুলো বন্য জন্তু, ঠিক আছে, কৃষকেরা এনে এক জায়গায় জমা করে গান গাইতেন, তাদের চারিদিকে ঘিরে গান গাইতেন, মনের আনন্দে মাংস খেতেন, ভক্ষণ করতেন। কখন এটা, যখন চাষিরা চাষবাসের জন্য বন জঙ্গলে আগুন লাগালেন। আর হাতি বেগার প্রথাতে বনের পশুরা খেলো কৃষককে। এরকম একটা পৈশাচিক, এরকম একটা নিষ্ঠুর প্রথার নাম হচ্ছে হাতি বেগার প্রথা। পরীক্ষায় আসে হাতি বেগার প্রথা। হাতি বেগার প্রথা কি, এই প্রথা সম্বন্ধে আরেকটি লাইন আছে, প্রজারা বিদ্রোহী হয়ে উঠলো। একটা আরেকটা ইম্পর্টেন্ট লাইন আছে, প্রজারা বিদ্রোহী হয়ে উঠলো। প্রজারা বিদ্রোহী হয়ে, প্রজারা বিদ্রোহী হয়ে উঠলো। প্রজারা বিদ্রোহী হয়ে উঠেছিল কেন, এই বিদ্রোহের কারণ কি, এই বিদ্রোহ দমন হলো কিভাবে, বা হাতি বেগার প্রথা আর চললো না,
হাতি বেগার প্রথা চলেনি কেন, কোশ্চেন কিন্তু এখান থেকে থাকে। তাহলে হাতি বেগার প্রথা বললাম, এই প্রথা উচ্ছেদ হলো কিভাবে, কিংবা প্রজারা বিদ্রোহী হয়ে উঠলো, কেন প্রজারা বিদ্রোহী হয়ে উঠেছিল, এই প্রজার বিদ্রোহী ওঠার ফলে এই বিদ্রোহের কারণটা কি ছিল, এই বিদ্রোহের ফলাফল কি হয়েছিল, কিংবা হাতি বেগার প্রথা আর চললো না, কেন হাতি বেগার প্রথা আর চলেনি, এই তিনটা লাইনকে মিলিয়ে ইম্পর্টেন্ট কোশ্চেন। তাহলে হাতি বেগার প্রথা বলে দিয়েছি। প্রজারা বিদ্রোহী হয়ে উঠেছিল কেন, হাতি বেগার প্রথার বিরোধিতা করবার জন্য। প্রজারা বিদ্রোহী হয়ে উঠেছিল কেন, হাতি বেগার প্রথার বিরোধিতা করবার জন্য। আর হাতি বেগার প্রথা আমি আগেই বলে দিয়েছি। এই কিংবা আরেকটা লাইন আছে, এই প্রথা আর চললো না, কিংবা আরেকটা ইম্পর্টেন্ট লাইন আছে যে এই প্রথা আর চললো না। তাহলে এই প্রথা আর চললো না, কোন প্রথা চললো না, সেই প্রথা কেন চললো না সেটার কথা বলা হয়েছে। সেই প্রথা চললো না কেন, তাহলে এই বলছে এই প্রথা আর চললো না, কোন প্রথা বলা হয়েছে, হাতি বেগার প্রথারই কথা বলা হয়েছে। কেন এই প্রথা চললো না, তার মানে হাতি বেগা প্রথা উচ্ছেদের ঘটনাটা আলোচনা করতে হবে। তাহলে হাতি বেগার প্রথা উচ্ছেদ হলো কিভাবে, এবার এটা শুরু করি। গল্পে গোরাচাঁদ মাস্টার, গল্পে গোরাচাঁদ মাস্টার বলে একটি চরিত্র পাওয়া যায়। গোরাচাঁদ মাস্টার, গল্পে গোরাচাঁদ মাস্টার বলে একটি চরিত্র পাওয়া যায়। এই গোরাচাঁদ মাস্টার, তার নেতৃত্বে চাষিরা ঐক্যবদ্ধ হলেন, চাকলায় চাকলায় অর্থাৎ দলে দলে রাতের অন্ধকারে তারা মিটিং সারতে শুরু করলেন, কামারখানায় তারা ভয়ানক অস্ত্র তৈরি করতে শুরু করলেন। এইভাবে তারা ঐক্যবদ্ধ হতে লাগলেন। তার কারণ একটাই, তোমরা পড়তে জানো এমন এক মজুরের প্রশ্ন কবিতা পড়েছো, বেটল ব্রেখটের লেখা, শঙ্খ ঘোষ অনুদিত। সেখানে তোমরা দেখেছো পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন, পড়াশোনা জানে বলে সেই মজুর প্রশ্ন করেছে। একাধিক প্রশ্ন সেখানে আছে, তোমরা জানো 14 খানি প্রশ্ন আছে সেখানে। ঠিক এখানে গোরাচাঁদ মাস্টার একজন শিক্ষিত ব্যক্তি, এরা পড়াশোনা করছে, কৃষকের ছেলেরা এবার পড়াশোনা করেছে। আমরা ছাতির বদলে হাতি গল্পও দেখেছি। প্রথমে কৃষকদের থানায় সম্মান দেওয়া হতো না, চেয়ার ছেড়ে দেওয়া হতো না, বসতে দেওয়া হতো না, তারা নালিশ জানালে তাদের নালিশ নেওয়া হতো না, তাদেরকে মানুষ মনে করা হতো না। তারপরে কৃষকের ছেলেরা যখন পড়াশোনা করেছে, তারা শিক্ষিত হয়ে উঠেছে, থানা থেকে দারোগা বাবুরা তাদের সম্মান করে, তারা সম্মান পায়। তাহলে লেখা পড়া, আমরাও যে পড়াশোনা করছি তার একটা কিন্তু তাৎপর্য তাহলে নিহিত আছে। এই যে গল্পগুলাও দেখা যাচ্ছে যে গোরাচাঁদ মাস্টার শিক্ষিত কৃষক পরিবারের এক সন্তান, তার নেতৃত্বে ঐক্যবদ্ধ হচ্ছে কৃষক সম্প্রদায়। রাতের অন্ধকারে চাকলায় চাকলায় মানে দলে দলে মিটিং হলো, কামারশালায় অস্ত্র শস্ত্র তৈরি করা হলো। এভাবে ঐক্যবদ্ধ হলো কৃষক সম্প্রদায়। এবার হাতি বেগার প্রথা, কৃষকরা যখন পুনর্বার হাতি বেগার প্রথা করবার মানে চেষ্টা করছেন, তখন এরা বিরোধিতা করে দিল। ফলে কৃষকের সঙ্গে জমিদারের সেনাবাহিনীর, জমিদারের পল্টনের, জমিদারের আমলা সামন্তদের সঙ্গে, পাইক পরকান দাসদের সঙ্গে লড়াই হচ্ছে। কাদের লড়াই হচ্ছে? কৃষকদের। আনফরচুনেটলি অর্থাৎ দুর্ভাগ্যবশত আমরা দেখব কৃষকেরা কিন্তু হেরে যাচ্ছে। কিন্তু কৃষকেরা হেরে গেল বটে, দ্বিতীয়বারের জন্য এই হাতি বেগার প্রথা করবার আর সাহস দেখাতে পারেনি। কারা? কৃষকেরা। কারা? মহাজনেরা। কারণ তারা বুঝে গেছে যে আগেকার গাঢ় চাষি আর বর্তমানের গাঢ় চাষি, এদের মধ্যে ফার ডিফারেন্স, অনেক পার্থক্য হয়ে গেছে। কারণ এরা এখন অনেক ঐক্যবদ্ধ, এরা অনেক একসঙ্গে সংঘবদ্ধ হয়ে থাকে, একত্রিত হয়ে থাকে, এরা শিক্ষিত হতে শুরু করেছে, এরা লড়াই কি করে দিতে হবে জানে। এদেরকে আর শোষণ করা যাবে না, এদেরকে আর নিপীড়ন করা যাবে না, অত্যাচার করা যাবে না। এটা কৃষকরা বুঝে যায়, এটা কিন্তু জমিদাররা বুঝে যায়। তার থেকে এই হাতি বেগার প্রথা উচ্ছেদ হয়। নামটি গোরাচাঁদ মাস্টারের নেতৃত্বে। তোমাদের বইয়ের শেষে দেখবে দুটো জায়গার নাম আছে, ঠিক আছে?
মানে এখানে এবার যেটা আলোচনা করা হয়েছে গল্পের শেষে, যে আগেকার দিনের গাঢ় চাষি আর বর্তমানের দিনের যে গাঢ় চাষি তাদের তুলনা করা হয়েছে। গল্পে বলা হয়েছে, এখানে দুটো জায়গার নাম বলা হয়েছে, চৈতন্যনগর আর হিঙ্গুল কণা। দুটো জায়গা বইয়ের শেষে আছে একদম, চৈতন্যনগর আর হিঙ্গুল কণা, এই দুটো গ্রামের কথা বলা হয়েছে। এই গ্রামের দুটো মডল, মানে গ্রামের গ্রাম প্রধানের কথা বলা হয়েছে। একজনের নাম হচ্ছে খগ মডল আর একজনের নাম হচ্ছে আমুত মডল। এই খগ মডল আর আমুত মডলের কাছে তাদের যে বংশধর তারা কিন্তু জমিদারদের শোষণের কথা শুনেছে, জমিদারদের অত্যাচারের কথা শুনেছে, জমিদারদের নিপীড়নের কথা শুনেছে। তাই লেখক বলছেন, এখনো তোমরা যদি, পাঠকদের উদ্দেশ্যে বলছেন, চৈতন্যনগরে যাও আর হিঙ্গুল কোনায় যাও, দেখতে পাবে খগ মডল আর আমুত মডলের বংশধরেরা এখনো বেঁচে আছে। তাদের মুখে শুনতে পাবে এই বিদ্রোহের কথা। কোন বিদ্রোহের কথা? যে প্রজারা বিদ্রোহ হয়েছিল হাতি বেগার প্রথা। তারা থুথুরে বুড়ো যারা যারা একদম বয়স ভারাক্রান্ত, মুমূর্ষু, মৃত্যু পথযাত্রী, বলছে ওই থুথুরে বুড়ো যারা, তারা দুঃখ করে বলে, দুঃখ অর্থাৎ দুঃখ করে বলে, কি বলে? যে আগেকার দিনে এত ফসল ভালো হতো, সর্ষে খেতে তারা লুকাচুরি খেলতো। তাহলে লুকাচুরি খেলার জন্য, লুকিয়ে থাকার জন্য একটা অন্ধকার জায়গা লাগে। তো সর্ষে ক্ষেত কত ঘন ছিল, ভালো ছিল, চাষবাস কত ভালো হতো, সেখানে তারা লুকিয়ে থাকতো। আর ধানের ঢেড়ি লেগে যেত। তারা বলছে যা ধান চাষ হতো, কাক পক্ষীও ধান খেত না, তাদের কাছে অরুচি লেগে যেত। আর দুধ, গোয়াল ভরা গরু তাদের নর্দমায় দুধ জমা হতো। তাহলে চাষিদের ভালো একটা অবস্থা ছিল। আর আজকে গল্প অনুসারে আমরা আলোচনা করছি চাষিদের দৈন দশার কাহিনী। কি আলোচনা করছি? চাষিদের দৈন দশার কাহিনী। আমরা গল্পে দেখতে পাবো, দুঃখ করে লেখক বলছেন, এই যে আমুত মডল আর এই যে খগ মডল, তাদের যে বংশধর, তাদের যে বংশধরের মুখে কথা, যে এখন তারা তাদের ছেলেদের মুখে যদি এক ফোঁটা দুধ দিতে চায় তো পরের বাড়ি চাইতে যেতে হয়। তাহলে এর থেকে কম দুঃখের কথা নেই। গল্পের একদম শেষ কয়েকটি চরণ লাইন, সেখানে লেখক আলোচনা করেছেন যে একটা কথা তোমাদের মনে রাখি, পাঠকদের উদ্দেশ্যে বলছেন, একটা কথা তোমাদের মনে রাখি, ও অঞ্চলে যদি কখনো যাও, ও অঞ্চলে মানে গাঢ় অঞ্চলে, ওরা তোমাকে বাঙাল বলে ডাকবে। তোমাকে মানে আমাদের কি বলে ডাকবে? বাঙাল। লেখক বলছেন চটে যেও না, রেগে যেও না, বাঙাল মানে বাঙালি। বাংলাদেশে থাকলেও ওদের আমরা আপন করে নিতে পারিনি, তাই ওরাও আমাদের পর পর ভাবে, অথচ আমরা সবাই বাংলাদেশেরই লোক। তাহলে আজকে আমরা যে গল্প পাঠ করলাম, সেই গল্পটি লেখক সুভাষ মুখোপাধ্যায় বিরচিত পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ। আমাদের গল্প আজকে ছিল গাঢ় পাহাড়ের নিচে। এই গাঢ় পাহাড়ের নিচে গল্প প্রসঙ্গে বা গল্প সম্বন্ধে যা যা আলোচনা করা হলো, যা যা আলোচিত হলো, তোমরা সবাই বুঝতে পারলে? অসুবিধা হলো কারো? কারো অসুবিধা হলো? আমি কয়েকটি প্রশ্ন করছি, ঠিক আছে? যে আগে পারবে উত্তরটা দিয়ে দিবে, ঠিক আছে? এই গল্পে বলা হয়েছে বছরের একটি নির্দিষ্ট সময়ে ঝোপে ঝাড়ে জঙ্গলে আগুন লাগিয়ে দেয়া হয়। সময়টা বাংলা মাসের কোন মাস? চৈত্র মাস। চৈত্র মাস। সুন্দর। এখানে বাংলাদেশের একটি সদর জেলা শহরের নাম বলা হয়েছে, কি? ময়মনসিংহ। এখানে একটি চরিত্র তুলে ধরা হয়েছে যার চিতার আগুনের সঙ্গে তুলনা করা হয়েছিল গাঢ় অঞ্চলে ঝোপে ঝাড়ে জঙ্গলে আগুন লাগিয়ে দেওয়া। সেই চরিত্রটির নাম রাবণের চরিত্র। যেন রাবণের চিতা জ্বলছে তো জ্বলছেই। আর লাইনটা ছিল তবু তারা ফসল ফলায়। নেক্সট কোশ্চেন, তোমাদের এখানে জঙ্গলে যখন আগুন লাগিয়ে দেওয়া হতো
তখন কয়েকটি জন্তু বা জানোয়ার এই আগুনে তারা মারা যেতেন। সেই জন্তু বা জানোয়ারের মাংস ভক্ষণ করতেন এই চাষিরা। কি জন্তুগুলো? হরিণ আর নাম কি? শুয়োর। হরিণ আর শুয়োর। হরিণ আর শুয়োরের মাংস। বাঘ, অজগর, হরিণ, শুয়োর যেদিকে এবারে ছুটে পালায়, কিন্তু হরিণ আর শুয়োরের মাংস আর তারা শুয়োরের মাংস তারা খেত। ধরেন। একদম ঠিক। এখানে দুটো ফসল ফলানোর ক্ষেত্রে দুটো বিষয়ের কথা বলা হয়েছে। সেই দুটো ফসল কি কি ফসল ফলাতো কৃষকেরা? ধান আর তামাক। ধান আর তামাক। ঠিক আছে। গারো পাহাড়ের নিচে একটি পরগনার নাম আছে, জায়গার নাম আছে। কি পরগনা? সুসং পরগনা। সুসং পরগনা। সুসং পরগনার পাশ দিয়ে যে নদী বয়ে গেছে তার নাম কি? সোমেশ্বরী নদী। ঠিক। এখানে একটি লাইন আছে, স্রোত তো নয় যেন কুমিরের দাঁত। স্রোত তো নয় যেন কুমিরের দাঁত। এটি কার প্রসঙ্গে করা হয়েছে? নদীর জলের ক্ষেত্রে সোমেশ্বরী নদীর জলের জলের স্রোত। প্রসঙ্গে। সোমেশ্বরী স্রোত। ঠিক। জলের স্রোত প্রসঙ্গে একদম ঠিক। এখানে 6 প্রকার চাষীদের নাম আছে। কি হবে? একজন বলবে, যে কেউ বলো। বলছি স্যার। হাজং, গারো, বানাই, মারগান, কোচ। ডালু। সুন্দর। একটা লাইন আছে, প্রথমে শুনলে ভারী হাসি পাবে। কি শুনলে হাসি পাবে? হ্যাজং ও ডালুদের ভাষা শুনে হাসি পাবে। হাজং আর ডালুদের ভাষার উচ্চারণের কথা শুনে। ঠিক। তারা কি কি মানে কোন বর্ণকে কোন বর্ণে উচ্চারণ করতো? টকে ক বলতো, টকে ট বলতো, আর ডকে দ বলতো। তোকে ত আর ট, দকে ড। ঠিক। আচ্ছা, যে কোনো একজন বলো। সায়েন্সের মেয়েরা বলবে হাজং মানে কি? হাজং মানে চাষের পোকা। হাজং মানে হচ্ছে চাষের পোকা। সুন্দর। হাজং মানে চাষের পোকা। ঠিক। হাজং মানে চাষের পোকা। এখানে জমিদার কর্তৃক, আর্টসের মেয়েদের কাছে শুনতে চাইবো, এখানে জমিদার কর্তৃক, মহাজন কর্তৃক কৃষকদের শোষণের যে প্রথা, সেই প্রথার নাম কি? হাতি বেগার প্রথা। হাতি বেগার প্রথা যার নেতৃত্বে অবসান হয়েছিল তার নাম কি? গোরাচাঁদ মাস্টার। দারুণ। গোরাচাঁদ মাস্টার। এখানে বলছে দুটো জায়গার নাম আছে, যদি এই দুটো জায়গায় যাওয়া যায় তাহলে এই চাষীদের পূর্বপুরুষের বংশধরেরা বেঁচে আছেন, তাদের কাছে অত্যাচারের কাহিনী শোনা যায়। জায়গা দুটোর নাম কি? চৈতন্যনগর আর হিঙ্গুল কোনা। দুজন মরলের নাম ছিল, মরলের নাম কি? আমতু মরল আর একটা ছিল মরল আর মরল। গারো অঞ্চলের মানুষেরা আমাদেরকে কি বলে ডাকে? বাঙ্গাল বলে ডাকে। অসাধারণ। তোমরা গল্পটা বুঝতে পেরেছো। আজকে আমরা পাঠ করলাম আমাদের পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ আমার বাংলা, সুভাষ মুখোপাধ্যায় বিরচিত পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ আমার বাংলার একটি পাঠ্য, গারো পাহাড়ের নিচে। এই গারো পাহাড়ের নিচে পাঠ্যটি কামাক্ষী প্রসাদ চট্টোপাধ্যায় এবং দেবী প্রসাদ চট্টোপাধ্যায় সম্পাদিত রংমশাল পত্রিকায় 1946 খ্রিস্টাব্দে ধারাবাহিকভাবে প্রকাশিত হয়েছিল। এবং আমরা দেখেছি যে 1961 খ্রিস্টাব্দের 1 জুন গ্রন্থাকারে এই গ্রন্থটি প্রকাশিত হয়। এই গল্পের একটি অমর গল্প গারো পাহাড়ের নিচে আমরা পাঠ করলাম। আজকের ক্লাউড জুম ম্যাপ অনলাইন ক্লাস এখানেই শেষ হলো। তোমরা সবাই এই কঠিন পরিস্থিতিতে সুস্থ থাকবে, ভালো থাকবে। English class